প্রথম রোজায় সেহরির মধ্য দিয়ে শুরু হলো সিয়াম সাধনার মাস। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান উপদেষ্টার, ব্যবসায়ীদের সংযমের অনুরোধ। এবার গরমেও সইতে হবে লোডশেডিং এবং ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার পর জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়, জানালেন মার্কিন কর্মকর্তা। তবুও জেলেনস্কি বললেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এশার নামাজের পর প্রথম তারাবিতে অংশ নেন হাজারো মুসল্লি। এছাড়া দেশের প্রতিটি মসজিদে তারাবির নামাজে শরীক হন ধর্মপ্রাণ মুসল্লিরা। মুসলিম উম্মার কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমীয় বার্তা নিয়ে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। শনিবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। বাদেশা তারাবি নামাজের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেন মুসল্লিরা। প্রথম তারাবি নামাজে শরীক হতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাগরিবের পর থেকেই মুসল্লিদের ঢল নামে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এশার নামাজের পর তারাবি নামাজে শরীক হন মুসল্লিরা। প্রথম তারাবির নামাজটা আমি বায়তুল মোকাররম মসজিদে এসে পড়বো, আমাদের জাতীয় মসজিদ। সো এখানে আসে এই কারণে সংযমের ক্ষেত্রে আমাদের পারস্পরিক জীবনে যে যার সাথে যেভাবে সম্পর্কিত, সেক্ষেত্রে আমাদের ছাড় দিতে হবে। রাজধানী ছাড়াও সারা দেশের মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায় করেন মুসল্লিরা। জেলা ও বিভাগীয় শহর ছাড়াও পাড়া মহল্লার মসজিদগুলোতেও তিল ধারণের জায়গা ছিল না। আল্লাহ যেন এই মাসের ওসিলায়, এই রমজানের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। পবিত্র রমজান মাস সবার জন্য বয়ে নিয়ে আসুক শান্তি শৃঙ্খলা, এই কামনাই করছি আল্লাহ পাকের কাছে। সারা দেশের মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং দেশে যে অরাজকতা হচ্ছে সেগুলো যেন বন্ধ হয়। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি রমজান মাস জুড়ে ইবাদত বন্দেগীতে মশগুল থাকার কথা জানান মুসল্লিরা। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। পবিত্র রমজান মাসে প্রথম সেহরি খেয়ে রোজা শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রথম দিনেই পুরান ঢাকার ঐতিহ্য মেনে পাড়া মহল্লায় রোজাদারদের ঘুম থেকে ডেকে তোলেন কাশিদাররা। এদিকে বাসা বাড়ির পাশাপাশি প্রথম রমজানের সেহরি খেতে ভিড় জমে পুরান ঢাকার হোটেল এবং রেস্তোরাঁগুলোয়। শেষ রাতের এই সুর বহু পুরানো, শত বছর আগের। যদিও পুরান ঢাকায় দল বেঁধে বাংলা উর্দু মিশেলে রোজাদারদের এভাবে জাগিয়ে তোলার এই ঐতিহ্য জৌলুস হারিয়েছে অনেক আগেই। তবে সেই ঐতিহ্য ধরে রাখতে পুরান ঢাকার অলিগলিতে এখনও রোজাদারদের ডেকে তোলেন কিছু মানুষ। যদিও প্রযুক্তির ছোঁয়ায় গুরুত্ব কমেছে এই কাজের। 20-30 বছর আগে আমরা সেহরি খাওয়ার জন্য জাগেতাম মানুষে, তখন মনে অনেক জনপ্রিয়তা ছিল। এখন মোবাইলটা বেড়ে যাওয়া আর কি জনপ্রিয়তা কমে গেছে। আল্লাহ রাজি খুশি থাকলে বাস আমরা যা চাই তাই দেয়, যে দেয় লেই, যে না দেন লেই না। এই রাত্রেবেলা অনেকে ঘুমিয়ে থাকে, ভাত টাত পাক হয় না, ডাকতেছে ভাত পাক করতেছে উঠে। কাশিদারদের ডাক আর মসজিদের মাইকে মুয়াজ্জিনের আহ্বানে প্রস্তুতি শুরু সেহরির। ভিড় জমতে থাকে পুরান ঢাকার নাজিরা বাজারের রেস্তোরাঁগুলোতে। অনেকেই বাসাবাড়ির পাশাপাশি সেহরি খান এসব রেস্তোরাঁয়, কেউ বা বন্ধুদের নিয়ে সারেন প্রথম রোজার সেহরি। নাজিরা বাজারে এটা তো আপনার সেহরির জন্য অত্যন্ত ফেমাস, আর এটার জন্য আমরা মূলত এখানে করার আশা, সেহরি করার জন্য আশা। তো ফ্রেন্ড সার্কেল সাথে আছে, আর আছে নাজিরা বাজার, আমাদের বিখ্যাত ঐতিহ্যবাহী জায়গায় আছি। পুরান ঢাকার ঐতিহ্য অনেক নামি দামি রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও আমাদের নাজিরা বাজার বেস্ট, এই জন্য নাজিরা বাজার খেতে আসছি ফ্যামিলি সহ আর কি। সেহরি শেষে মসজিদ থেকে ভেসে আসে মুয়াজ্জিনের আজান। ফজরের নামাজের পর মুসল্লিরা আল্লাহর কাছে দোয়া করেন রোজা কবুলের জন্য। শুধু উপোস থাকা নয়, মাহে রমজান মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতের মাস। অধিক পুণ্য অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সেহরি খেয়ে সারাদিন সংযম করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গুনাহ মাফের মাসে নিজেদের আত্মশুদ্ধির এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা তাদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতেও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি। আবারও বছর ঘুরে বিশ্ব মুসলিমের দ্বারে হাজির পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনায় মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভ ও তাকওয়া অর্জনের জন্য রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। শনিবার দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা যায়। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার, রমজানের শিক্ষা এবং আদর্শ পরিশুদ্ধি মেনে চলার, পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। রহমত, মাগফিরাত আর নাজাতের পবিত্র এই রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। আগামী এক সপ্তাহের ভিতরে সয়াবিন সহ রমজান রিলেটেড যে সমস্ত আইটেমগুলো আছে এগুলোর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করি, এই পবিত্র মাসে ব্যবসা করবেন, লাভ করবেন, নিঃসন্দেহে করবেন, তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন। আগামী 27 মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলেও জানান উপদেষ্টা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রোজা উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় বেপরোয়া বিক্রেতারা এক হালি লেবুর দাম হাঁকছেন 60 থেকে 200 টাকা পর্যন্ত। একই ধরনের পরিস্থিতি শসা ও বেগুনের দামেও। অস্বাভাবিক দাম বাড়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষি অর্থনীতিবিদরা। তবে বাজারে স্বস্তি মিলছে ইফতারি তৈরি উপকরণ, ছোলা ও ডালে। স্থিতিশীল আছে চিনির দামও। আরও জানাচ্ছেন অন্তরা সেন। দরজায় কড়া নাড়ছে রমজান। রাজধানীর বাজারগুলো সরগরম হয়ে উঠেছে ক্রেতাদের ভিড়ে। চাহিদা বাড়ায় লেবু, শসা আর বেগুনের দাম আকাশচুম্বী। আকার ভেদে এক হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 200 টাকায়, শসা 70 থেকে 120 টাকা কেজি, বেগুনের কেজি 60 থেকে 150 টাকা। সরবরাহ থাকার পরও দাম বাড়ার কারণ হিসেবে চাহিদা বৃদ্ধির অজুহাত বিক্রেতাদের। ক্ষুব্ধ ক্রেতারা। টমেটো ছিল 20 টাকা কেজি, এখন 30 টাকা 35 টাকা। লেবুর হালি হচ্ছে 80 টাকার মতো এরকম চাইতেছে। মাছ বাজারে গেছি, ওইখানেও বেশি, তরকারিতেও বেশি, সব কিছুতেই বেশি। এটা নতুন মাল আইছে দেশি, এজন্য দাম বাড়ছে। সাধারণ মধ্যবিত্তদের জন্য দামটা বেশি মনে হলেও তারপরেও রমজান উপলক্ষে যেভাবে বাড়ার কথা সেভাবে মনে হচ্ছে ঠিক আছে। শীত মৌসুম শেষ হওয়ায় সবজির সরবরাহ কিছুটা কমেছে, তবে যে হারে দাম বাড়ছে তা অস্বাভাবিক উল্লেখ করে বাজারে সরকারি সংস্থাগুলোর হস্তক্ষেপের পরামর্শ কৃষি অর্থনীতিবিদের। দাম যে হারে বেড়েছে এটা খুবই অস্বাভাবিক। এখানে আমাদেরকে ন্যায্য দাম প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায্য মূল্য প্রতিষ্ঠার জন্য আমাদের সরকারি যে এজেন্সিগুলো আছে সেগুলোকে কাজ করতে হবে। তবে বাজারে স্বস্তি মিলেছে ডাল, বেসন, ছোলা ও চিনির দামে। সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম নিয়ন্ত্রণে আছে বলে জানালেন বিক্রেতারা। ক্রেতাদের সন্তোষ প্রকাশ। প্রয়োজনীয় জিনিস যেমন নিশ্চয় ফুলের ভুসি, এগুলার দাম গতবারের চেয়ে কেজি দেওয়ার 400-500 টাকা কম। কোনো দাম বেশি না, আদা সব আইটেম দাম, ডাল ডুল সব জিনিসের দাম কম আছে। রোজা আসলে যে প্রতি বছর হচ্ছে দাম বেড়ে যায়, হুট করে বেড়ে যায়, রোজার আগের দিন বেড়ে যায়, ওই রকমটা হয় নাই। এটা তদারকি না থাকলে হয়তো ব্যবসায়ীদের কারসাজিতে সামনের দিনগুলোতে বেড়ে যেতে পারে। এদিকে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে মাংসের বাজার। গেল সপ্তাহের চেয়ে কেজিতে গরুর মাংসের দাম 30 টাকা ও খাসির মাংসের দাম 150 টাকা বেড়েছে, আর ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রমজান জুড়েই দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় এবার কমেছে। মনে করে সমস্ত পার্টি
শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্ট শুরুতে এই প্রেস সেক্রেটারি কথা বলেন রমজানের বাজার দর নিয়ে, জানান নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। জিনিসপত্রের দামের গত বছরের তুলনায় এবার রমজানে সকল ভোগ্য পণ্যের দাম সহনীয় আছে জানিয়ে শফিকুল আলম বলেন, রমজান জুড়েই দ্রব্যমূল্য সহনীয় রাখতে কাজ করছে সরকার। গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে, কমেছে। পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। এক মাসের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি সম্পর্কে জানতে চাওয়া হলে প্রেস সেক্রেটারি বলেন, বিএনপি হয়তো ভোট গ্রহণের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাচ্ছে, কিন্তু সরকার আগেই নির্বাচনী রোডম্যাপ দিয়েছে। এবছরের ডিসেম্বর নয়তো আগামী বছরের জুনেই হবে নির্বাচন। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছেন। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যদি সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি পলিটিক্যাল পার্টি চান যদি আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। সকল রাজনৈতিক দলের সমান সুযোগ তৈরির জন্য সরকার কাজ করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সর্বপরিস্থিতি প্রতিনিয়ত মনিটর করছি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রমজানের শুরুতেই জমে উঠেছে ঈদের কেনাকাটা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতাদের ঝোঁক অত্যাধুনিক ডিজাইনের পণ্যের দিকে। তাদের পছন্দকেই প্রাধান্য দিচ্ছেন উদ্যোক্তারা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পণ্যে বৈচিত্র্য আনতে এসএমই উদ্যোক্তাদের প্রতি সরকারের বিশেষ উদ্যোগ দরকার। কেনাকাটা শেষে যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন ক্রেতারা, সেদিকেও নজর দেওয়ার পরামর্শ তাদের। সাদিক হাসান ইমনের রিপোর্ট। সারা বছর কেনাকাটা করলেও ঈদকে কেন্দ্র করে মানুষের থাকে একটু বাড়তি চাহিদা। তাই রমজানের শুরু থেকেই তারা বিশেষ বিশেষ পণ্য সংগ্রহ করতে বিভিন্ন শপিং মল এবং ফেসবুক পেজগুলো ঘুরে দেখেন। জুতা, ব্যাগ, জুয়েলারি থেকে শুরু করে পোশাক, সব আইটেমেই তারা চান নতুনত্বের ছোঁয়া। সবাই একটু আনকমন কিছু চায়, যে ভ্যারাইটি হবে, নতুনত্ব কিছু আসবে। কানের দুল হোক সেটা, কিংবা হাতের রিং হোক, ওই টাইপের জিনিসই চাচ্ছি, যাতে হলো মানে সব কিছুর মধ্যে পড়ে, পত্তায় পড়ে। ক্রেতাদের রুচির দিকটা মাথায় রেখে তাই শপিং মলের পাশাপাশি উদ্যোক্তারাও নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন। সেই ধারাবাহিকতায় বর্তমান ট্রেন্ড বুঝে এবারের ঈদের জন্য উদ্যোক্তারা রেখেছেন আধুনিক মডেলের রকমারি কালেকশন। এখন তো কম্পিটিশন চারিদিকে, তো অনেক উদ্যোক্তা, তো সেই ক্ষেত্রে আপনার একই রকম ডিজাইন চলবে না। তো নতুন ডিজাইন যে মানুষ ইউজ ফ্রেন্ডলি যে কি হয় ওইভাবে চিন্তা করেই করা। এটা ট্রেন্ডের উপর ডিপেন্ড করে, এই ট্রেন্ডে কোন ডিজাইনটা ভালো চলবে সেটা আমাদের রিসার্চ মেথোডোলজি আছে। আমরা একটা সার্ভে করি, টু পিস বানিয়ে থাকি। তো ওগুলো আমার দেখা যায় যে রোজার বা ঈদের মধ্যেই আমি স্পেশালি করে থাকি। জামদানি, আমাদের বাটিকের কিছু ড্রেস আসছে, জুয়েলারি আসছে, আর কিছু এখনো প্রোডাকশনে আছে। এই ঈদে ভালো বেচাকেনা হবে প্রত্যাশা থাকলেও উদ্যোক্তারা তুলে ধরেছেন নিজেদের প্রতিবন্ধকতার কথা। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সাথে না মিলিয়ে ছোট উদ্যোক্তাদের জন্য সহজ নীতির দাবি তাদের। সহজ শর্তে যদি মানে ঋণ প্রদান করা বা তাদেরকে এই ব্যাপারে হেল্প করা, তাহলে মনে হয় কি যে কাজগুলি সুবিধা হতো। আর ভ্যাট ট্যাক্স, এক্সপোর্টে প্রত্যেক জায়গায় আমার হেসালের জায়গা হচ্ছে যে আমার প্রত্যেক কাগজ করতে ব্যারিয়ার হয়, প্রত্যেক জায়গায় স্পেড মানি দিতে হয়। এই জায়গাগুলো যদি আমরা বন্ধ করতে পারি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পণ্যের বৈচিত্র্যকরণের স্বার্থে বড়দের কবল থেকে ছোট উদ্যোক্তাদের রক্ষা করতে সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে ব্যবসার ধরন বুঝে ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রেও বৈচিত্র্য আনার পরামর্শ তাদের। বহির্বিশ্বে যাতে আমাদের পণ্যকে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমাদের বৈচিত্র্যকরণ করা। এর জন্য তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে হবে, এবং সেই হিসেবে আমাদের সরকারের উচিত যে তাদের পাশে দাঁড়ানো। পরিবর্তিত পরিস্থিতিতে নগরবাসীর মনে ঈদ শপিং এর আমেজ থাকলেও আইন শৃঙ্খলার অবনতি সাম্প্রতিক সময়ে অনেকের মনে শঙ্কা তৈরি করেছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। 1 মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতান্ত্রিক ব্যবস্থা থেকে পিছিয়ে দিতেই সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের বিষয় সামনে আনা হচ্ছে বলে দাবি তার। দলটির অন্য নেতারা বলছেন, নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না জনগণ।
জাতীয় নির্বাচন, রোডম্যাপ, নতুন দল গঠন সব মিলিয়ে নতুন সমীকরণের দিকে দেশ। স্থানীয় না জাতীয় নির্বাচন আগে রাজনৈতিক দলগুলোর এমন তর্কে শঙ্কা নতুন সংকটের। ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেও সেকেন্ড রিপাবলিক ঘোষণা ও গণপরিষদ গঠনের প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতারা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে একটি মহল চক্রান্তে লিপ্ত। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। অন্তর্বর্তী সরকার 1 মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি বিএনপির এই নেতার। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাত্রদের নতুন দলের রাজনৈতিক দর্শন প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেন। নতুন যারা দল করেছেন তাদের উপরে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। এদিন প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির সমাবেশে তরুণদের নতুন দলকে গণতন্ত্রের পক্ষে থাকার আহ্বান জানিয়ে বিএনপির নেতারা বলেন, যারা সরকারকে ব্যর্থ করতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়। ষড়যন্ত্রকে উৎখাত করতে হলে প্রয়োজন জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচিত করে জাতীয় সংসদের সমস্যার সমাধান করা। জাতীয় নির্বাচন দরকার নাই, আপনার স্থানীয় সরকার নির্বাচন দরকার। এগুলো যারা আপনাকে বলছে তারা আপনাকে ব্যর্থ করতে চায়। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের রুহের মাগফিরাত কামনায় রাজধানীর অফিসার্স ক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করে তার পরিবার। অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন রাজনীতিকরা। আগামী রাজনীতিতে তরুণদের দল কতটা প্রভাব ফেলবে সে সম্পর্কে এখনই উপসংহারে পৌঁছতে চায় না রাজনৈতিক মহল। আবার নতুন দলের পেছনে যেন সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে সে বিষয়টিও ভাবনায় রয়েছে অনেকের। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। জল্পনা কল্পনা শেষে যাত্রা শুরু জাতীয় নাগরিক পার্টির। রাজনীতির মঞ্চে জুলাই অভ্যুত্থানের নায়কেরা। দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরুকে কিভাবে দেখছে অন্য রাজনৈতিক দলগুলো? নেতারা বলছেন, রাজনীতিতে বৈচিত্র্য আর প্রতিযোগিতা বাড়াবে নতুন শক্তি। আমাদের স্টেক হোল্ডার হচ্ছে দেশের সম্মানিত নাগরিকগণ। তাদের চাহিদা, তাদের অধিকার, তাদের চিন্তা, দর্শন, পরিকল্পনাকে কে ভালো লালন করে এটা দেখার সুযোগ তো যত বেশি দল হবে, যত বেশি চিন্তার রাজ্য আমাদের ব্যাপকতা বাড়বে, তত বেশি আপনার বাছাই করাটা সুবিধা হবে। বাংলাদেশের রাজনীতি করলে বাংলাদেশের থিম, বাংলাদেশের উদ্দেশ্য, বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের লক্ষ্য, এই জিনিসগুলো সামনে আসলে ভালো। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে কাজ করবে তরুণদের দল, এমন প্রত্যাশাও রাজনীতিকদের। 24-এর গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে তারা যদি ইতিবাচক রাজনীতি করে গণতন্ত্রের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে, সেটা বাংলাদেশের রাজনীতিতেও কতকগুলো ইতিবাচক উপাদান যুক্ত হবে বলেই আমি মনে করি। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তরুণদের রাজনৈতিক দলের সম্পর্ক কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে রাজনৈতিক অঙ্গনে। আরও 2 জন ছাত্রদের প্রতিনিধি এখানে আছে, তারাও কি ওই দলের সঙ্গে কিনা, এগুলি স্পষ্ট না হওয়া পর্যন্ত এক ধরনের বিতর্ক থেকে যাবে। যারা দল করছে এবং যারা সরকারে আছে, 2 দলেরই দায়বদ্ধতা আছে। সরকারের নিরপেক্ষতা বজায় রাখা তাদের দায়িত্ব, আর যারা দল করছেন তারা কোনো কিংস পার্টিতে পরিণত হচ্ছেন কিনা। আগামী রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে নতুন দল তা বলার উপযুক্ত সময় এখনো আসেনি বলে মনে করেন রাজনৈতিক নেতারা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
লেজুর ভিত্তিক রাজনীতি নয়, সাধারণ শিক্ষার্থীদের কাঁধে কাঁধ রেখে কাজ করতে চায় নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় নেতারা বলেন, একক দল কেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান না তারা। এ সময় দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানান অন্য ছাত্র সংগঠনের নেতারা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যাত্রা শুরু করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শনিবার রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কার্যক্রম শুরু করে সংগঠনটি। এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন নতুন ছাত্র সংগঠনটির নেতারা। এ সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবেন না তারা। আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এখন আসলে আমরা চাই না, কারণ আমরা দেখেছি ছাত্রলীগ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোকে কিভাবে কুক্ষিগত করেছিল। তো সেই প্রেক্ষিতে আমাদের এই যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, তার বিরুদ্ধে আমাদের লড়াই আগেও ছিল, আমরা মনে করছি আগামীতে আমাদের সেই লড়াই চলমান থাকবে। মতবিনিময় সভায় অন্য সংগঠনের নেতারা বলেন, সব ছাত্র সংগঠনকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করতে হবে, দায়বদ্ধ থাকতে হবে জুলাই শহীদদের প্রতিও। আমরা এই সময় যারা ছাত্র রাজনীতি করছি, যারা গণ অভ্যুত্থানের সক্রিয় ভূমিকা পালন করছি, তাদের প্রত্যেকের উপরই প্রায় 2000 শহীদের দায় রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের যে দাবিসমূহ, সেই দাবিসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে এই নতুন সংগঠন দৃঢ়ভাবে কাজ করবে। একজনের গণতান্ত্রিক অধিকার হরণ হওয়া মানে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার ঝুঁকির মুখে পড়ে যাওয়া। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হলেও তা নিরসন হয়েছে বলে দাবি করেছেন নেতারা। সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় শিক্ষার্থীদের নতুনই রাজনৈতিক প্ল্যাটফর্মটি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কোনো বৃহত্তর দলের এজেন্ডা বাস্তবায়নকারী ছাত্র সংগঠন হবে না বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ হাসান। শনিবার দুপুরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে রাজধানীর রায়ের বাজারে 24 শহীদদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর তৎকালীন নেতারা জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেননি। 2024 সালে গণ অভ্যুত্থানের ফলে আবার কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। নতুন ছাত্র সংগঠন দলীয় দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলে জানান সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। ক্যাম্পাস ভিত্তিক যে লেজুর ভিত্তিপনা ছিল, যে দাসত্বের যে কালচার ছিল, যে জিম্মি করে রাখার যে কালচার ছিল, সেই জিম্মি করে রাখার কালচারকে উপড়ে ফেলে দিয়ে নতুন একটা ব্যবস্থা হাজির করতে চাই। 71-এ আমরা একটি দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা পেলেও যে রাষ্ট্রকল্প আমরা আশা করেছিলাম, 72-এর পর থেকে নানা কারণে তখনকার নেতারা ব্যর্থ হয়েছেন। 24-এ আমরা সেই সুযোগটি আরও একবার পেয়েছি। সুতরাং 24-71-এর একটি কন্টিনিউশন, আমরা সেই সুযোগটি পেয়েছি, এইবার সেই সুযোগটি হাতছাড়া করতে চাই না। স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে নির্বাচন ব্যবস্থা সংস্কারের তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। বলেছেন, যে পদ্ধতিতে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছেন সে পদ্ধতির সংস্কার ছাড়া স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন ও রাজনৈতিক অঙ্গন দুর্নীতিমুক্ত এবং টাকার খেলা বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি নানা বিশৃঙ্খল ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত সংস্কারের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছে বিভিন্ন সংগঠন। শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে করা মানববন্ধনে একই দাবি জানালো সুশাসনের জন্য নাগরিক সুজন। তার জানমালের নিরাপত্তা পায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গুরুত্ব পায় নির্বাচন ব্যবস্থা সংস্কার। এ নিয়ে গঠিত কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারও ছিলেন সুজনের মানববন্ধনে। চারিদিকে চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট, নারী ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দ্রুত সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করো। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দাও। বর্তমানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম বলেন, নির্বাচন কমিশন ও রাজনৈতিক অঙ্গন দুর্নীতিমুক্ত করার পাশাপাশি টাকার খেলা বন্ধ করা না গেলে এক্ষেত্রে আবারও স্বৈরাচারী পদ্ধতি জায়গা করে নেবে। যে পদ্ধতিতে শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছেন সে পদ্ধতির সংস্কার ছাড়া স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। আন্দোলনটা ছিল শুধু তাকে ক্ষমতাচ্যুত করা নয়, স্বৈরাচারী প্রক্রিয়া, স্বৈরাচারী প্রতিষ্ঠান যেগুলো হাসিনাকে দানবে পরিণত করা হয়েছে তার যেন পরিবর্তন ঘটে। হাসিনা স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয় নাই,
একটা পদ্ধতি প্রক্রিয়া তাকে স্বৈরাচারী করেছে। পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তন হওয়া দরকার, যাতে আবারও যারাই ক্ষমতায় যাবে তারা যেন হাসিনার মতো আবার দানবে পরিণত না হয়। এই জন্যেই সংস্কার, এই জন্যেই নির্বাচনী ব্যবস্থার সংস্কার। ব্যক্তি সহায়তায় সুজন পরিচালিত হয় জানিয়ে সংগঠনটির বিরুদ্ধে বিদেশি ফান্ড নেয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন সুজন সম্পাদক। নিবন্ধিত সংগঠন নয়, সুজন কোনো বিদেশি সাহায্য নিতে পারে না, এবং আমরা সুজন পরিচালিত হয় ব্যক্তিদের সহায়তা। এটা শুধু ফেক নিউজ নয়, এটা ডিপ ফেক নিউজ, এবং এর মধ্যে কোনো রকম সত্যতা নেই। স্বৈরাচারের দোসরদের মাধ্যমেই এই অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন বদিউল আলম মজুমদার। স্বৈরাচারের দোসররা আমাদেরকে বিতর্কিত করার জন্য এইসবগুলো করছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে। শনিবার দুপুরে সিলেটে এক কর্মশালায় কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্তের রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে, এবং সেক্ষেত্রে শুরু হয়ে গেলে তারপর বলা যাবে যে কতদিন লাগবে। কারণ এই বিচারিক যে ডকুমেন্টসগুলো আছে, ডিজিটাল এভিডেন্স আছে, লাইভ এভিডেন্স আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে, এবং দুই পক্ষের সাক্ষীর ব্যাপার আছে, সেগুলো আদালত নির্ধারণ করবেন যে কতদিন সময় সেখানে তারা নেবেন পর্যন্ত। তবে পিডিবির আশ্বাস, ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় সহনীয় থাকবে পরিস্থিতি। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। মধ্য ফাগুনে এখনো অতটা প্রখর নয় সূর্যের তেজ, তবে দিন কয়েক বাদই বাড়বে প্রকৃতির রৌদ্র রূপ। তখন অবধারিতভাবেই বাড়বে বিদ্যুৎ চাহিদাও। সে সময় পর্যাপ্ত বিদ্যুৎ মিলবে নাকি সইতে হবে লোডশেডিং, গত কয়েক বছরের অভিজ্ঞতায় জনমনে এমন শঙ্কা থাকেই স্বাভাবিক। এবারের গরমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াট, যদিও উৎপাদন সক্ষমতা তার 1.5 গুণ অর্থাৎ 27,000 মেগাওয়াট। কিন্তু জ্বালানির অভাব উদ্বেগ জাগাচ্ছে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিয়ে। গ্রীষ্মকালীন সময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। সম্ভাব্য চাহিদা মেটাতে বিদ্যুৎ বিভাগের পরিকল্পনার বড় অংশ জুড়েই গ্যাস, কয়লা, ফার্নেস ওয়েল ও আদানি নির্ভরতা। পিডিবির পূর্বাভাস বলছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 6,200 মেগাওয়াট, ফার্নেস ওয়েল থেকে 3,500, কয়লা ভিত্তিক সব কেন্দ্র পুরোদমে চালু। ভারত থেকে আমদানি আর আদানির বিদ্যুৎ পুরোটা মিললেও গরমে লোডশেডিং হতে পারে 700 মেগাওয়াটের বেশি। তবে বিপুল দায় দেনা, অর্থ সংকট আর অতীত অভিজ্ঞতা বিবেচনায় উৎপাদনের এ লক্ষ্যমাত্রা পূরণ বড় চ্যালেঞ্জ। 1 থেকে 3,000 মেগাওয়াট লোডশেডিং হতে পারে, ডিপেন্ডিং অন এই যে কতগুলা ফ্যাক্টরের মধ্যে যত কিছু, এর মধ্যে যে কোনো একটা জিনিস যদি হয়ে যায়, সবগুলা ফ্যাক্টর ঠিক থাকতে হবে, এবং তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরটাই হচ্ছে ডলার। আলটিমেটলি এটা ডলারই ডিটারমিন করবে আমরা বিদ্যুৎ ঠিক মতো পাবো কি পাবো না। ডলার থাকলে তারা গ্যাস, কয়লা, তেল কিনতে পারবে। একটা ছিল যে আমাদের বিল পেমেন্ট, বিলগুলো কত আপডেট করা যায়, ওই সময় কিন্তু 70-80% লেভেল আমাদেরকে হলো গভর্নমেন্টকে সাপ্লাই করতে হবে, হুইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং। মানে আনলেস আমাদের ওই পরিমাণ যদি তেল না থাকে, আমাদের প্রিপারেশন না থাকে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তবে পিডিবির আশ্বাস, জ্বালানি আমদানিতে ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় গরমে সহনীয় রাখা যাবে পরিস্থিতি। ডলার ইস্যুর কারণে কিছুদিন আমরা একটু সমস্যায় পড়লাম, এখন মোটামুটি কয়লা প্রকুরমেন্টে, ওয়েল প্রকুরমেন্টে আমরা ডলার পাচ্ছি আর কি। আশা করি সমস্যা হবে না, আমাদের তো প্রচেষ্টা আছে। এবার আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি আর কি পূর্ব থেকেই, আশা করতেছি হবে না ওই ধরনের প্রবলেম। পাশাপাশি গ্রাহকদেরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। পরিস্থিতি যা ইঙ্গিত দিচ্ছে তাতে স্পষ্ট হচ্ছে এবারও গরমে সইতে হবে লোডশেডিং। আর এই অবস্থার সামাল দিতে নানা পরিকল্পনার কথা জানাচ্ছে বিদ্যুৎ বিভাগ, কিন্তু তারপরও থেকে যাচ্ছে বহু চ্যালেঞ্জ। আর এইসব চ্যালেঞ্জ মেটাতে না পারলে এবারও অস্বস্তিতে পড়তে হবে গ্রাহকদেরই। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। সদ্য সমাপ্ত মৌসুমে দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 কোটি কেজি কম হয়েছে। এটি 5 বছরের মধ্যে সর্বনিম্ন উৎপাদন। জলবায়ুর বিরূপ প্রভাব, শ্রমিক অসন্তোষ, অব্যবস্থাপনা সহ নানা কারণে চা বাগানগুলো কাঙ্ক্ষিত উৎপাদনে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে।
2024 সালে দেশের 169 চা বাগানে চা উৎপাদন হয় 9 কোটি 30 লাখ কেজি। 2023 সালে উৎপাদন হয়েছিল 10 কোটি 30 লাখ কেজির মতো। গেল বছর রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির 12 চা বাগান 10 সপ্তাহের বেশি বন্ধ ছিল, যার প্রভাবে কমেছে উৎপাদন। প্রাইস কম, কস্ট অনেক বেড়ে গেছে। কিছু বাগান তো বন্ধই ছিল, এনটিসি কিছু বাগান সাফার করছে কারণ তারা ঠিকমতো প্লাকিং করতে পারে নাই। উৎপাদন খরচ তুলনায় বিক্রয় মূল্য কম পাওয়ার পাশাপাশি নানা কারণে এই শিল্পের উপর মালিক পক্ষের অনীহা এসে গেছে। এ কারণেই দিন দিন এই শিল্পের উৎপাদন কমে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে গেল বছর দেশে চা চাষের উপযোগী বৃষ্টি হয়নি। পাশাপাশি 5 আগস্ট সরকার পতনের পর রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পালিয়ে যান এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন। মজুরি বন্ধ থাকায় কোম্পানির 12 চা বাগানে 2.5 মাস কাজ বন্ধ ছিল। এছাড়া আরো কয়েকটি বাগানে উৎপাদন বন্ধ রয়েছে। সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন চা বাগানের যে শ্রমিকদের মজুরিগুলো ঠিকমতো হচ্ছে না, বাগানে কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। সেচ ব্যবস্থায় যদি অ্যাভেলেবল আপনার ইরিগেশন সেট না থাকে তাহলে ব্যাঘাত ঘটবে। সুতরাং আমি মনে করি প্রত্যেক ম্যানেজমেন্টকে অ্যাভেলেবল সেচ ব্যবস্থা রাখতে হবে। বাংলাদেশ চা বোর্ডের পরিসংখ্যান বলছে 2021 সালে চা উৎপাদন হয়েছে 9 কোটি 65 লাখ কেজি আর 2022 সালে 9 কোটি 38 লাখ কেজি। ইকরামুল কবির, সময় সংবাদ। সময়। হবিগঞ্জ শহরে ক্রমেই অসহনীয় হয়ে উঠছে যানজট। বৈধ অবৈধ কয়েক হাজার ব্যাটারি চালিত অটোরিকশা ও টমটমের কারণেই এমন পরিস্থিতি, অভিযোগ স্থানীয়দের। এক্ষেত্রে পৌর কর্তৃপক্ষের গাফেলতিকে দায়ী করছেন তারা। তবে পৌর নির্বাহী কর্মকর্তা বলছেন যানজট নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাশেদ আহমদ খানের তথ্য ও শাওন গোপের ছবিতে রিপোর্ট। 100 মইয়ের সরু রাস্তার সড়ক হবিগঞ্জে নির্মাণ হয়েছে বিশাল সড়ক, কিন্তু তারপরেও সীমাহীন যানজটে নাকাল বাসিন্দারা। স্থানীয়রা বলছেন শহরে অবৈধভাবে কয়েক হাজার অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও টমটম চলাচল করে। এছাড়া যত্রতত্র সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন যান পার্কিং এর কারণে বাড়ছে যানজট। প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে এসব যানবাহন চললেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন তারা। যেখানে সেখানে গাড়ি দাঁড় করাইলে কোনো সামনে পিছনে কোনো গাড়ি দেখে না। হঠাৎ করে গাড়িগুলো হার্ড ব্রেক করে, যে কারণে তাদের আর তারা কন্ট্রোলে থাকতে পারে না। অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা, বেপরোয়া চলাফেরার কারণে অ্যাক্সিডেন্টও বেশি হইতেছে। অবৈধ গাড়িগুলো চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে যেন এগুলো বন্ধ হয়ে যায়। তবে চালকদের অভিযোগ, আবেদন করেও রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন না তারা। তাই ট্রাফিক পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করে চলতে হচ্ছে তাদের। নাম্বার প্লেট না দিয়ে আমরা তাহলে তো আমরা গাড়িগুলো চালাইতে পারতাম না। ট্রাফিকে আটকাইলে মনে হন যে অনেক ধরনের সমস্যা হয়ে যায়, গাড়ি টানা তুলে যায়, আবার টেকা মনে হন যে টাকা পয়সা দিয়ে চুরাই আনার লাগে। পৌর কর্তৃপক্ষ বলছে যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। 650 টমটম শহরের মেইন রোডে চলাচলের ব্যবস্থা করব, আর বাকি 650 ব্যাক রোডে চলাচল করবে। আইডেন্টিফাই করে দিচ্ছি যে নির্ধারিত স্টপেজ ছাড়া এই টমটমগুলো উঠানামা করতে পারবে না। প্রাথমিকভাবে 1000 অটোরিকশার লাইসেন্সিং কার্যক্রমটা আগামী মাসের ভিতরে সম্পন্ন করার চেষ্টা করব। শহরে পৌরসভা থেকে টমটম চলাচলের অনুমোদন দেয়া হয়েছে 1200, অথচ প্রতিদিন চলাচল করছে 3000-এরও বেশি। সময় সংবাদ, হবিগঞ্জ। বান্দরবানে মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। শনিবার বিকেলে বান্দরবান সেনা জোনের ড্রিল শেডে এসব সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ASM মাহমুদুল হাসান। সেনা রিজিয়নের আওতাধীন 12টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের দেয়া হয় ইফতার সামগ্রী। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। সিটি কর্পোরেশনের 100 কোটি টাকার 6টি প্যাকেজের সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ। আসছে বর্ষায় চরম ভোগান্তিতে পড়ার শঙ্কায় নগরবাসী। তবে দ্রুত কাজ শেষ করতে আবারও টেন্ডার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। হোসেন আলীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক।
সড়কের কোথাও উঁচু আবার কোথাও নিচু, খুঁড়ে রাখা হয়েছে বিভিন্ন অংশ। ঝুঁকিপূর্ণ এমন সড়ক দিয়েই দুর্ভোগকে সঙ্গী করেই প্রতিদিন যাতায়াত বাসিন্দাদের। এমন চিত্র ময়মনসিংহ নগরীর পলাশপুর এলাকার। 2023 সালে এই সড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 1 বছর সময় বাড়িয়েও তা সম্পন্ন হয়নি। উল্টো সরকার পতনের পর লাপাত্তা ঠিকাদার। শুধু এই সড়কটি নয়, একই কারণে নগরীর কৃষ্টপুর, চরপাড়া, শম্ভুগঞ্জ, গোয়ালকান্দি, গন্দ্রপা সহ বেশ কয়েকটি এলাকায় চলমান সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ বন্ধ। মাত্র 2 ঘন্টার বৃষ্টির ব্যবধানে দেখা যাচ্ছে যে আপনার হাঁটুর উপরে পানি। আমরা স্কুলে যেতে পারি না, রিক্সা পাই না, কারণ রিক্সা ভাড়াও বেশি চাই রাস্তার জন্য। রিক্সা উল্টে যাও, টুলটে যা, মহিলারা দুঃখ পা। আজ 3 বছর ধরে এই অর্ধেক কাজ করে ফেলায় রাখছে, আর করে না। 6টি প্যাকেজের প্রায় 40 কিলোমিটার সড়ক ও ড্রেনের 102 কোটি টাকার কাজ বাতিল হয়েছে জানিয়ে সিটি কর্পোরেশন বলছে, পুনরায় প্রকল্পটি চলমান করতে দ্রুত টেন্ডার দেওয়া হবে। 6টা প্যাকেজের পুরোটাই আমরা বাতিল করে দিয়েছি। বাতিল করে নতুন করে প্রক্রিয়া শুরু হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া চলছে। নগরবাসীর চাহিদা বিবেচনায় 2020 সালে 4 বছর মেয়াদী ময়মনসিংহ সিটি কর্পোরেশন সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পে 1575 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এরপর দরপত্র শেষে 86টি প্যাকেজের আওতায় 357 কিলোমিটার সড়ক ও 249 কিলোমিটার ড্রেনের কাজও শুরু হয়, যার মধ্যে শেষ হয়েছে মাত্র 155 কিলোমিটার সড়ক ও 107 কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ। যেসব ঠিকাদাররা এভাবে কাজ বন্ধ রেখে লাপাত্তা হয়ে গেল, তাদের বিচারের দাবিও তুলছেন অনেকে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। জমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের বহুল প্রত্যাশিত কুলাউড়া রাজাপুর পিসি গার্ডার সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ চলছে। 2026 সালের জুনের মধ্যেই এ কাজ সম্পন্ন করতে সময় বেঁধে দেওয়া হয়েছে। স্থানীয়রা কাজে ধীরগতির অভিযোগ তুলেছেন। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট। একাধিক চা বাগান, দেশের বৃহত্তম হাওর হাকালুকি ও খরস্রোতা মনু নদী বেষ্টিত অন্যতম সমৃদ্ধ উপজেলা মৌলভীবাজারের কুলাউড়া। হাজিপুর, পৃথিমপাশা, শরীফপুর ও টিরাগাঁও সহ 7টি ইউনিয়নে লক্ষাধিক মানুষের বসবাস। তবে মনু নদীতে কোনো সেতু না থাকায় যুগের পর যুগ এ অঞ্চলের মানুষ ব্যবসা বাণিজ্য সহ যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে ছিলেন। 2021 সালে বহুল প্রত্যাশিত শরীফপুর সড়কের মনু নদীতে 233 মিটার রাজাপুর পিসি গার্ডার সেতু নির্মিত হয়। সেতুর দুপাশের উভয় তীরে 7.5 কিলোমিটার সংযোগ সড়ক ও ছোট বড় 20টি কালভার্টের জন্য 45 একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়। জমি অধিগ্রহণের টাকা পেতে জটিলতা দেখা দিলে স্থানীয় লোকজন তাদের নিজ জমি ছেড়ে দিতে অপারগতা দেখালে থমকে যায় কাজ। সম্প্রতি স্থানীয় লোকজনের আন্দোলনের মুখে উপজেলা ও জেলা প্রশাসন যৌথভাবে এগিয়ে এসে অধিগ্রহণকৃত জমির স্বত্বাধিকারীদের সঙ্গে বৈঠকে বিষয়টি মীমাংসা করে। উভয় দিকের রাস্তাটার সংযোগ না থাকায় আমরা অনেক দুর্ভোগ পাইতে। যে রাস্তাটা দীর্ঘদিন কাজ বন্ধ, আমরা যাতায়াতে খুব অসুবিধা। ব্রিজের সাথে সংশ্লিষ্ট প্রায় 25টি কালভার্ট আমার জানা মতে আছে। এর মধ্যে 3-4টি কালভার্ট হয়েছে, বাকি কালভার্টগুলোর কাজ এখনো হয় নাই। যাদের জমি ইতিমধ্যে অধিগ্রহণ সম্পন্ন হয়েছে তারা খুব দ্রুত টাকা পেয়ে যাবেন, যার ফলে এলাকাবাসী আশ্বস্ত হওয়াতে কাজটি আবার নতুন করে শুরু হয়েছে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে এরই মধ্যে 65% কাজ শেষ হয়েছে। প্রকল্পের মেয়াদ জুন 2026 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আমরা আশা করি এই সময়ের মধ্যে প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হবে। সড়ক বিভাগের দেয়া তথ্য মতে 99 কোটি 17 লাখ টাকা ব্যয়ে কুলাউড়া রাজাপুর পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ শেষ হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। পর্যটন স্পটে বেড়াতে আসেন দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। বছরের পুরো সময়টা জুড়ে পর্যটকের আনাগোনাতে মুখর থাকে সিলেটের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পটগুলো। এসব স্পটে বেড়াতে আসেন দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা।
জাফলং, সাদা পাথর, রাতারগুল সহ পর্যটন স্পটগুলোতে ছিল পর্যটকের ভিড়। রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ শরীফ সহ সিলেটের সুপ্রাচীন ইতিহাস সমৃদ্ধ স্থানগুলোতেও আসেন পর্যটকরা। ভালো লাগছে, মানুষের ঢল, প্রাণ খুলে মানুষ ঘুরছে। আমারও খুবই ভালো লাগলো, অনেকদিন পর ঘুরতে বের হইলাম। ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে আসা, ভালো এনজয় করলাম আমরা। খুব ভালো লাগলো, দেখা করে খুব সুন্দর পরিবেশ আর পরিস্থিতি মোটামুটি সুন্দর। আমাদের ডিফেন্সের লোকজন খুব সহযোগিতা করতেছে, মোটামুটি ভালোই আছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি প্রচুর পরিমাণে টুরিস্ট স্পটে বেড়াতে এসেছে এবং তারা নিরাপত্তা, তাদের যা যা দরকার ছিল সবগুলি আমরা দিতে সমর্থ হয়েছি। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। পর্যটন শিল্পের জন্য হচ্ছে থাকার আমাদের পর্যাপ্ত আছে। 5 স্টার থেকে একদম ইকোনমি টিকেট হোটেল পর্যন্ত আমাদের আছে। এখানে অনেক নিরাপত্তার সব কিছুর ফ্যাসিলিটি আছে। সিলেটের 10টির বেশি পর্যটন স্পটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অর্ধ লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে। দেশের পরিস্থিতি যেমনই হোক, ব্যস্ততম জীবনের কোলাহলকে ছাপিয়ে মানুষ চেষ্টা করেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে। আর সে কারণেই ভ্রমণ, এবং এই ভ্রমণের সুযোগ তৈরিতে সরকারেরও আছে অনন্য ভূমিকা, এটি মনে করছেন দর্শনার্থীরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়। শেরপুরে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে তুলা চাষ। উপযোগী মাটি, অনুকূল আবহাওয়া আর রোগবালাইয়ের আক্রমণ কম হওয়ায় ফলনও হচ্ছে ভালো। ধানের চেয়ে 3 গুণ বেশি লাভ হওয়ায় তুলা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। ব্যাপকভাবে তুলা চাষ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠে তুলার বাগান, প্রায় প্রতিটি গাছেই ধরেছে তুলা। বছর জুড়ে তুলার চাহিদা থাকা ও কম পুঁজিতে বেশি লাভবান হওয়ায় শেরপুরে তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষক। অনুর্বর জমিতে নামমাত্র শ্রমে ও সরকারি সহযোগিতা পাওয়ায় জেলায় ক্রমেই বাড়ছে ফসলটির চাষ। কৃষকের উৎপাদিত তুলা ন্যায্য দামে সরাসরি কিনে নেয় তুলা উন্নয়ন বোর্ড। প্রতি বিঘা জমিতে 6 মাসে 10,000 টাকা খরচে প্রায় 12 মণ তুলা পাওয়া যায়, যার প্রতি মণের দাম 4,000 টাকা। এতে অন্য ফসলের তুলনায় তুলাতে অধিক লাভবান হচ্ছেন কৃষক। ধানের চাইতে লাভ আছে, সরকারের সুযোগ সুবিধা দেয়। তুলা ভালো হয়েছে, আল্লাহ রহমত। আরো আগামীতে নাগাবার চেষ্টা করবো। প্রতি অনেকের লোকে করে তাই দেখে দেখে আমরা করছি। নিয়ে তুল উড়াই হাইরা, তখন উড়া শেষ করলো, তখন ওরা কব যে ভাই তুলা দিয়ে যান, ওষুধ দিয়ে যায়, পুটিয়ার সঙ্গে সঙ্গে দিয়ে যায়। সামনে আমরা চেষ্টা করবো যে আরো উন্নত করা। তুলা চাষ আমাদের তুলাড়াই করা নাগবো। তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সুবিধা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। সরকারি কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি চাষিদেরকে। প্রায় 6 মাস ব্যাপী ফসল, তারপরে হারভেস্টিং আমরা মনে জিনার কর্তৃক আমরা দেশের কুষ্টিয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করে থাকি। চাষিদের কোনো হেনস্থা ফেল করতে হয় না। চলতি বছর শেরপুরে 500 চাষি 215 হেক্টর জমিতে তুলা চাষ করেছেন, যা গতবারের চেয়ে 5 হেক্টর বেশি। সময় সংবাদ, শেরপুর। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ নিবিড়। থেকে বের হয়ে যাননি, বরং তাকে বের করে দেওয়া হয়েছিল। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক সেদিনের উত্তপ্ত পরিস্থিতির বর্ণনা দেওয়ার সময় একথা জানান। যদিও হোয়াইট হাউসের বাকবিতণ্ডার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকে গুরুত্বপূর্ণ মনে করছেন জেলেনস্কি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির পর ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাজ্য।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তর্কাতর্কির পর কোনো ধরনের চুক্তিতে সই না করেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে শনিবার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক মাইক ওয়ালস জানান, জেলেনস্কিকে বেরিয়ে যেতে বলা হয়। ওয়ালসকে জেলেনস্কির কাছে পাঠানো হয়। সেই সময় তিনি জেলেনস্কিকে জানিয়ে আসেন হোয়াইট হাউস থেকে চলে যাওয়ার জন্য। আর বাকবিতণ্ডার পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ট্রাম্পকে আলোচনা স্থগিত করার পরামর্শ দেন। এরপর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করা হয়। ফক্স নিউজকে ওয়ালস আরও জানান, জেলেনস্কির রাষ্ট্রদূত এবং পরামর্শকরা পরিস্থিতির উত্তপ্ততা বুঝতে পারেন। ওয়ালস দাবি করেন, আলোচনার সামনে এগিয়ে নিতে তারা রীতিমতো কেঁদে দেওয়ার অবস্থায় ছিল। তবে জেলেনস্কি তা বুঝতে পারেননি, তাই তিনি তর্ক চালিয়েই যাচ্ছিলেন। এদিকে হোয়াইট হাউসে অপদস্থ হওয়ার পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও শক্তভাবে পাশে চাইলেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, যুদ্ধের এমন পর্যায়ে ট্রাম্পের সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের এমন ভঙ্গুর সম্পর্কের মধ্যে ইউক্রেনের পাশে দাঁড়ালো যুক্তরাজ্য। স্থানীয় সময় শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। কিয়েভের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে লন্ডন। এছাড়া ইউক্রেনের স্থায়ী শান্তি নিশ্চিতে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি। এ সময় জেলেনস্কিও যুক্তরাজ্য ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। বিবিসির তথ্য মতে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশটিকে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে যুক্তরাজ্য। মালিহা সৌরবার্দী, সময় সংবাদ। হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে এক সাংবাদিকদের প্রশ্ন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। জেলেনস্কি কোনো স্যুট পরেননি, সে উত্তর দিয়ে শুরু হয়েছে সমালোচনা। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির বাকবিতণ্ডা ঘিরে চলছে তুমুল আলোচনা। তবে ওভাল অফিসে এদিন কেবল ট্রাম্পের বাক্যবাণে জর্জরিত হননি ইউক্রেনের প্রেসিডেন্ট, তাকে কটাক্ষ শুনতে হয়েছে সাংবাদিকদেরও। বৈঠকে ডোনাল্ড ট্রাম্প পরে এসেছিলেন স্যুট, তবে জেলেনস্কি উপস্থিত হন সামরিক আদলের পোশাক পরে। মার্কিন প্রেসিডেন্টের সামনে এভাবে চলে আসাকে মোটেও ভালোভাবে নেননি এক সাংবাদিক। তাই সরাসরি জেলেনস্কিকে জিজ্ঞেস করেন কেন তিনি স্যুট পরে আসেননি। জেলেনস্কির পোশাক অনেক মার্কিনকে অসন্তুষ্ট করেছে বলে জানান ওই সাংবাদিক। প্রশ্ন শুনেই কিছুটা বিরক্ত হয়ে জেলেনস্কি উল্টো ওই সাংবাদিকের কাছে শুনতে চান তার সমস্যা কি। যদিও পরে পরিস্থিতি হালকা করতে অনেকটা রসিকতা করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ শেষ হলে স্যুট পরবেন তিনি। I will wear a costume after this war will finish. Okay. Yes, maybe something like yours. Yes, maybe something better. I don't know. We will see. Maybe something cheaper than. Yeah. Thank you. তড়িঘড়ি করে উত্তর দিয়ে অন্য সাংবাদিকদের কাছে নতুন প্রশ্নের জন্য ফিরে যান জেলেনস্কি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসের উত্তপ্ত বিতর্ক এখন জার্মানি সহ ইউরোপ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সাধারণ মানুষ থেকে পর্যটক সবারই আশঙ্কা, এই ঘটনায় ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। বিষয়টি নিয়ে কি ভাবছেন জার্মানির সাধারণ নাগরিক ও পর্যটকরা, জানাচ্ছেন বিটু বড়ুয়া। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে অস্ত্র সহায়তার বিনিময়ে দেশটির খনিজ সম্পদ পেতে ওয়াশিংটনে বৈঠকে বসেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের আক্রমণাত্মক আচরণে হতবাক জার্মানির সাধারণ মানুষ। শুধু আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানের প্রতি এমন অপদস্থ আচরণই নয়, বরং এর কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন বার্লিনের পর্যটকরাও। অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র হয়তো এখন ইউক্রেনকে আর সাহায্য করতেই চায় না, তবে জার্মানি সহ ইউরোপের উচিত দেশটির পাশে দাঁড়ানো। ওভাল অফিসে যা হলো তা সত্যি লজ্জাজনক। আমি এবং আমার বন্ধুরা এখনো ইউক্রেনের পাশেই আছি, তবে জেলেনস্কির সঙ্গে ট্রাম্প ও ভেন্সের ব্যবহার বাকরুদ্ধ করে দিয়েছে আমাদের। রাশিয়াকে বিশ্বাস করা যায় না এটা জানি, তবে মার্কিন প্রেসিডেন্ট যখন প্রকাশ্যে রাশিয়ার পক্ষ নেন তখন সেটা আরো ভয়ানক হয়ে ওঠে।
ট্রাম্প যা করেছেন তা যুক্তরাষ্ট্রের জনগণের অবস্থানকে প্রতিফলিত করে না, তবে ইইউর উচিত ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়া, কারণ এই সংকটে যুক্তরাষ্ট্রকে আর পাওয়া যাবে না। এদিকে জেলেনস্কি ট্রাম্পের বাকবিতণ্ডার পর জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলজ ও ভবিষ্যৎ চ্যান্সেলর ম্যাটসের সঙ্গে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সম্পর্কের ভবিষ্যৎ বিষয়ে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনই এই দুঃসময়ে জেলেনস্কি ও ইউক্রেনের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ঠিক যেমনটাই আচরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস জেডি ভ্যান্স। তা শুধু জার্মানি নয়, গোটা বিশ্বের জন্য একটি বড় শিক্ষা হতে পারে বলে মনে করছেন এদেশের সাধারণ মানুষ। তবে ভূ রাজনীতির মার পেছে পড়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান থেকে জার্মানি সহ ইউর বেরিয়ে যাওয়ার পথ যে আরও কঠিন হলো তা স্মরণ করিয়ে দিচ্ছেন সামরিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিশ্বব্যাপী মুসলিমদের এক সুতোয় বাঁধতে এবং সংযমের শিক্ষা দিতে বছর ঘুরে আবার এলো পবিত্র রমজান মাস। রমজানকে স্বাগত জানাতে মিশরে বসবাসরত সিরীয়রা আয়োজন করেছেন ঐতিহ্যবাহী তাকরিজার। রমজানের আগে সবাই মিলে খাবার ভাগাভাগি করে খাওয়ার এই আয়োজনটি বিদেশের মাটিতেও তাদের সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। বছর ঘুরে আবারও এসেছে পবিত্র রমজান মাস। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ নিজস্ব সংস্কৃতিতে স্বাগত জানাচ্ছেন এই পবিত্র মাসকে। মিশরে বসবাসরত সিরীয় শরণার্থীরাও নিজেদের সংস্কৃতিকে মাথায় রেখে আয়োজন করেছেন তাদের ঐতিহ্যবাহী তাকরিজার। রমজানের আগে বনভোজনের মতো এই আয়োজনটি তাদের জন্য গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান, যেখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাই একসঙ্গে সময় কাটানোর সুযোগ পায়। মিশরে বসবাসরত একজন সিরীয় বলেন, তাকরিজা দামেস্কের একটি প্রাচীন রীতি, যা শাবান মাসের শেষ সপ্তাহে রমজানের আগে অনুষ্ঠিত হয়। এ সময় অতীতের স্মৃতি মনে করে তিনি বলেন, বাসিন্দারা আগে উমাইয়া স্কোয়ার, আল রাবোয়া এবং দামেস্কের মতো জায়গাগুলিতে তাকরিজা পালন করতে যেত। তাকরিজার সবচেয়ে উপভোগ্য বিষয়টি হলো খাওয়া দাওয়ার বিশাল আয়োজন। পরিবার, বন্ধু-বান্ধব, প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে ভাগাভাগি করে খাবার খাওয়া, আনন্দঘন মুহূর্ত পার করা। তবে মাতৃভূমিতে রমজান পালন করতে না পারায় অনেকে দুঃখ প্রকাশ করেন। সিরিয়ার প্রতিটি অঞ্চলের মানুষ এই ঐতিহ্য পালন করে। যদি আমরা এখন নিজেদের দেশে থাকতে পারতাম তবে এই আনন্দ আরো কয়েক গুণ বেড়ে যেত। অবশ্য এবছরের তাকরিজা আমাদের জন্য বিশেষ অর্থ বহন করছে। আমরা স্বৈরাচারের হাত থেকে রেহাই পেয়েছি। তাকরিজা শুধুমাত্র একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি সিরীয়দের সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক বন্ধনের প্রতিফলন। মিশরে বসবাসরত সিরীয়রা এই রীতিটি ধরে রেখে মাতৃভূমির সঙ্গে তাদের সংযোগ বজায় রাখছেন, যা তাদের ঐতিহ্যের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বিশ্বের অন্যান্য দেশের মতো দক্ষিণ আফ্রিকায়ও শুরু হয়েছে মাহে রমজান তারাবি ও রোজা। সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা উৎসবে জমায়েত হন চাঁদ দেখা কমিটি সহ ধর্মপ্রাণ মুসলিমরা। এদিকে রমজানের ইফতার কিনতে বাংলা দোকানগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। বেচা বিক্রি বেড়ে যাওয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। পবিত্র রমজান মাসে চাঁদ দেখতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সি পয়েন্টে চাঁদ দেখা উৎসবে জড়ো হন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণায় আজ থেকে রোজা শুরু। শনিবার দেশটির মসজিদে তারাবির নামাজ আদায় করা হয়। স্থানীয়দের অংশগ্রহণে মসজিদগুলোতে স্পষ্ট হয়ে ওঠে পবিত্র রমজান মাসের আমেজ। এদিকে রোজা উপলক্ষে খেজুর, ছোলা, মুড়ি আর দেশীয় মাছ সহ রমজানের ইফতার কিনতে প্রবাসী বাংলাদেশিদের দোকানগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। আমরা বাংলা বাজারে আসছি ছোলা, বুট, মুড়ি এটা নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আজকে রাত আমরা সেহরি খাবো। বাঙালিরা অনেক দূর দূরান্ত থেকে আসতেছে, প্রায় আপনার 1000-1200 কিলোমিটার দূর থেকে আসতেছে আমাদের এখানে এই যে ছোলা, বুট, মুড়ি সবকিছু এগুলো কেনার জন্য। আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করতেছি ওনাদেরকে ভালো প্রাইস দেওয়ার জন্য। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা প্রবাসী বাংলাদেশিদের কাছে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে প্রথম রোজা পালন করলেন সংযুক্ত আরব আমিরাতের মুসল্লিরা। দুবাইয়ের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে জমে উঠেছিল ইফতার বাজার। আরও জানাচ্ছেন মাকসুম আলম খান।
বিশ্বের পর্যটনের অন্যতম আকর্ষণীয় সিটি দুবাইয়ে রমজানের আমেজ। দেইরার বাংলাদেশি কমিউনিটিতে নানা আয়োজন। সারাদিন রোজা পালনের পর ইফতারকে ঘিরে ব্যস্ততাই বেশি। মনপুরা, ব্রেকফাস্ট, ঢাকা দরবারের মতো বেশ কিছু বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে দেইরা এলাকায়। রমজানের শুরুর দিনে ইফতার কেনা বেচায় জমজমাট ছিল সেগুলো। স্পেশাল একটা বিফ হান্ডি অ্যাড হয়েছে আর স্পেশাল একটা বিয়ে বাড়ি প্যাকেজ অ্যাড হয়েছে রমজান উপলক্ষে। চানাপুর আছে, সমোসা আছে, পেঁয়াজু আছে, আলু চপ আছে, বেগুনি আছে, মরিচা আছে, তারপরে কাবাব আছে, মোরগ পোলাও আছে, বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আছে, চিকেন শর্মা আছে, চিকেনের স্টিক আছে। তবে পরিবার পরিজন ছাড়া ইফতার বা রোজা পালনে কিছুটা মন খারাপ হয় প্রবাসী বাংলাদেশিদের। প্রায় 17 বছর ধরে আছি, পরিবার ছাড়াতেই আছি। তো প্রথম খুব খারাপ লাগতো, এখন একটু মোটামুটি হচ্ছে আর কি, ইজি হয়ে গেছে। পরিবার ছাড়া প্রথম ইফতার লাগছে তো আমাদের ভালো তো লাগতেছে না, যেহেতু আমরা আমাদের পরিবার পরিজন সবাইকে দেশে রেখে এখানে আসছি, তো ভালো লাগতেছে না। তারপরেও করতে হবে, এখানে আমার বাইরে আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে নিয়ে ইফতার করবো। বাংলাদেশের চেয়ে একদিন আগে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয় রমজানের আনুষ্ঠানিকতা। রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাসে সব ধরনের গুনাহের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করেন মুসল্লিরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের মুক্তারপুরে তরমুজের বিশাল হাট। ভোরের পাইকারি হাটে নিলাম ডাকে বিক্রি হচ্ছে থরে থরে সাজানো তরমুজ। রোজায় ইফতারের জন্য ক্রেতাদের প্রিয় ফল কিনতে তাই পাইকারদের প্রতিযোগিতা। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রথম রোজাতেই কিন্তু ফলের দামে একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যে গ্রীষ্মের রসালো ফল যেটা এখন বসন্তে মিলছে, সেই তরমুজ ঘিরে কিন্তু এখন বড় রকমের কর্মযজ্ঞ চলছে। এবং পটুয়াখালী অঞ্চল থেকে কিন্তু হাজার হাজার তরমুজ এই হাটে এসছে, এবং এই নদীর তীরে হবার কারণে সড়কপথ এবং নৌপথে কিন্তু এই যে তরমুজগুলো এসছে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। এগুলো কিন্তু নিলামে বিক্রি হচ্ছে। এই নিলাম ডাককে যে বিভিন্ন সাইজ আছে সেই সাইজ অনুযায়ী কিন্তু তারা স্তূপ সাজিয়েছে, এবং সবচেয়ে বড় যে সাইজের তরমুজ সেটি কিন্তু প্রায় 10 কেজি ওজনের, সেটি কিন্তু প্রায় 400 টাকা প্রতিটি দরে বিক্রি হচ্ছে। এবং এটি গেলকাল বলছেন আড়তদাররা 300 টাকা বিক্রি করেছেন। একই সঙ্গে কিন্তু একেবারে ছোট সাইজের যে তরমুজটি রয়েছে সেটি ওজন হবে 1.5 থেকে 2 কেজি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা প্রতি পিস দরে। একই সঙ্গে কিন্তু এই তরমুজের পাশাপাশি এখানে চিনাল বিক্রি হচ্ছে, যেটিকে ফুড নামে তারা পরিচয় দিচ্ছে। সেটিও কিন্তু বরিশাল অঞ্চল থেকে এসছে, এবং সেটি কিন্তু প্রতি পিস বিক্রি হচ্ছে 120 টাকায়। তারা বলছেন এটি গেলকাল 110 টাকায় বিক্রি হচ্ছে, এখানে 10 টাকা বেড়েছে। কিন্তু আনারসের দামে কিন্তু অনেক বড় তফাৎ। তারা বলছেন যে মধুপুর থেকে যে আনারস এসছে সেটি কিন্তু গেলকাল 8 টাকা, 10 টাকা, এমনকি 12 টাকা বিক্রি হয়েছে। তবে আজকে আনারসের সাইজটি একটু বড়, সেই আনারস কিন্তু বিক্রি হচ্ছে 40 টাকা প্রতি পিস দরে। এবং এই যে আনারসের এত বেশি দাম এর কারণে তারা বলছেন রোজার কারণেই আনারসের চাহিদা বেড়ে গেছে। বিভিন্ন অঞ্চল থেকে যে পাইকাররা এসছেন সেই পাইকাররা কিন্তু আনারসের চাহিদা বেশি বলছেন, সে কারণেই তারা কিন্তু সেখানে এই আনারসের ঘিরেও কিন্তু ভিড় বাড়ছে। এবং এখানে যে বিশাল আড়তগুলো রয়েছে, প্রায় 10টির বেশি আড়ত, আর প্রতিটি আড়তেই কিন্তু এই তরমুজের স্তূপ, একই সঙ্গে আনারস, ফুট, এরকম নানা রকম ফল এখানে রয়েছে। এবং পুরো জেলায় কিন্তু ফলের একটা দামে পরিবর্তন এসছে, এবং রোজা ঘিরে দাম যেখানে কমবার কথা সেখানে যে এতটা বেড়ে গেছে, এই অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতাকে কিন্তু ভোক্তারা দায়ী করছেন। তারা বলছেন যে রমজান উপলক্ষে যে সহনশীল হবার কথা রয়েছে, যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেই বিষয়গুলো বাণিজ্যিক ব্যাপারে দেখা দরকার সেটা না দেখে কিন্তু তারা উল্টো দাম বাড়িয়ে দিচ্ছে। এবং এই বাড়িয়ে দেওয়ার ফলে কিন্তু ভোক্তাদের মধ্যে অনেক বিরক্তি এবং ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে এই বাজার মনিটরিংয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদের কিন্তু কোনো খোঁজ মিলছে না।
তাদের কিন্তু আমরা বাজারে দেখছি না, এবং এই মনিটর না থাকবার কারণে কিন্তু অসাধু ব্যবসায়ীরা এই যে আকস্মিক দাম বৃদ্ধির সুযোগ পাচ্ছে। এবং এখানে তারা বলছেন যে এই 10টি আড়তে অন্তত 30 লাখ টাকার ফল বিক্রি হচ্ছে, এবং এই জেলা জুড়ে যে ফলের আড়তগুলো রয়েছে সেখানে তারা বলছেন কোটি টাকার বেশি ফল বিক্রি হচ্ছে। এবং এই প্রথম রোজা ঘিরে যে ফলের বাফা স্টক হয়েছে এবং সরবরাহ বেড়েছে, এই কারণে কিন্তু বেচা বিক্রিও বাড়বে। তবে রোজাদারদের বিষয়টি মাথায় রেখে কিন্তু দাম সহনীয় রাখবার জন্য দাবি জানিয়েছেন ভোক্তারা। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের ফলের হাটের সবশেষ। আরব আমিরাতে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত পাকিস্তান ম্যাচের এক সপ্তাহ পর ভারত নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মেতে ওঠার অপেক্ষায় দুবাই স্পোর্টস সিটি। নিয়মরক্ষার ম্যাচ হলেও সেমিফাইনালের সেরা প্রস্তুতি সেরে নিতে চায় দুদল। ম্যাচের আগের দিন অনুশীলন করেছে নিউজিল্যান্ড, তবে বিশ্রামে কাটিয়েছে ভারতীয়রা। এ ম্যাচে দু দলের একাদশে আসতে পারে পরিবর্তন। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। ভারত নিউজিল্যান্ড লড়াই বেশ আন্ডাররেটেড। ওয়ানডেতে 118 দেখায় ভারতের 60 জয় আর নিউজিল্যান্ডের 50 জয়ের পরিসংখ্যানই বলে দেয় কেউ কম যায় না। তবে শিরোপার হিসেবে দু দলের চিত্র ভিন্ন। ইন্ডিয়া জিতেছে প্রায় সব কিছু, কিউইদের ক্যাবিনেটে শূন্যতা। তাই গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচ হলেও দুবাইয়ে অনুশীলনে মনোযোগী তারা। 2 ঘন্টা আইসিসি একাডেমি গ্রাউন্ডে প্র্যাকটিসের পর ম্যাচ ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাড়তি 1 ঘন্টা ট্রেনিং করেছে